lab diagnosis basics of lab diagnosis consist of 3 parts. Okay. First, because you have to write down a long question in your final prof or semesters, that you have given a certain clinical scenario, like patient having a cough, patient might have a pleural effusions, patient might have a fever for last few days. So how you proceed, and if you collect a sample, suppose someone having a burning sensation of urine, right? So you are suspecting a UTI. So this is the kind of clinical scenario you have been given in your exam, and you have to write down a laboratory diagnosis of said clinical scenario. তো তার সাথে কিছু লেজুর কোশ্চেন্স তোমাকে জুড়ে দিতে পারে, যেমন সাপোজ a patient is coming into your OPD with a burning sensation of micturations, fever for last few days. So what we will suspect? First, এটা 2 নম্বর কোশ্চেন, what is significant bacteriuria? আরো 2 নম্বর কোশ্চেন, how you will proceed for, how you collect the sample from these patients, and how you will proceed for laboratory diagnosis of the clinical sample. তাহলে এই ক্লিনিক্যাল সিনারিওটা কি যেটা বললাম, বার্নিং মিক্সচারেশনস, ফিভার, urinary tract infections, right? So now the questions come, what is significant bacteriuria? In any case of UTI, urinary tract infections, you have to see urine RE. One part is urine RE, routine examinations, and another part is routine CS, culture sensitivity. This is the 2 parts every clinicians write down, right? Now in RE, you have to see how many parcels are there. If it is more than 4, 6 to 8, then it is called, no, these patients have been parcels. After seeing the parcels, okay, fine. So this patient might having a UTI. Now our urethra has been, আগের দিন বলেছিলাম, is colonizing with always some kind of bacteria. না এবার কলোনাইজার গল্পটা আসছে, কলোনাইজার পড়িয়েছিলাম। কলোনাইজার মানে কি, যে ব্যাকটেরিয়াগুলো আমাদের কিছু কিছু সাইটসে হ্যাবিটেট থাকে, বাট দে ডাজন্ট কজ ইনফেকশন। নাও হাউ ডু ইউ নো দ্যাট দিস, ইফ ইউ তুমি একটা ইউরিন স্যাম্পল করলে কালচার, তাহলে কি হবে, তুমি তোমার ব্যাকটেরিয়া পেতেই পারো, বিকজ urethra having what? Urethra having what? Colonizers or many bacteria. Now how do you know this patient is, মানে ওর সিগনিফিকেন্ট ব্যাকটেরিয়া আছে কিনা, তুমি পেশেন্টটাকে ট্রিট করবে কি করবে না, দেন কলোনি কাউন্টস কামস, রাইট, যে কতটা আছে, মানে এরকম কাইন্ড অফ কোশ্চেন্স তোমাদের অ্যাড করে দেয়। আমি এগুলো বলছি, যখন ইউটিআই পড়ানো হবে এটা আরো ডিটেল বলা হবে। সো আই এম গিভিং এক্সাম্পল হাউ লং কোশ্চেন্স কাম, রাইট। তারপরে তোমাকে একটা বলা হলো যে এটার কি স্যাম্পল নেওয়া হবে, ইউরিন স্যাম্পল। নাও নেক্সট কোশ্চেন্স কাম, হাউ ডু ইউ কালেক্ট দ্য স্যাম্পল। আগের দিন স্যাম্পল কালেকশনস একটা পার্ট ছিল, সেটা আমি বলেছিলাম। এগুলো বিভিন্ন সময় রিপিটেড বলা হবে। এই স্লাইডটা খুব ইম্পর্টেন্ট স্লাইড, এই স্লাইডটার প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট, প্রত্যেকটা জিনিস তোমার পরীক্ষায় এই আছে, এটা পেন ড্রাইভে নিয়ে নিই, শাস্ত্রীতে সব আছে, কিন্তু সব জিসটা করা আছে। নাও ইউ হ্যাজ বিন আস, তোমাকে ভাইভাতেও জিজ্ঞাসা করা হতে পারে, অর উইল বি অলসো কামস ইন ইয়োর রিটেন এক্সাম, যে হাউ ডু ইউ কালেক্ট স্যাম্পল ইন নর্মাল পেশেন্টস, ক্যাথেটারাইজড পেশেন্টস, তখন সেটা লিখতে হবে। স্যাম্পল কালেকশন ইম্পর্টেন্ট, প্রত্যেকের কিভাবে স্যাম্পল কালেক্ট করবে। একটা পেশেন্টের ব্যাকটেরিয়াল ইনফেকশন হচ্ছে, হাউ ডু ইউ কালেক্ট ব্লাড ফ্রম দ্যাট পেশেন্ট, দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট পার্ট। এখানে সবগুলো ছোট ছোট করে লেখা আছে, ঠিক আছে। আর যে কোনো ল্যাব ডায়াগনোসিস ইউটিআই এলে তুমি যা পারো ওটা লিখে দেবে,
স্যাম্পেল কালেকশনস আমাকে এইভাবে করতে হবে, তোমার একটু বড় হলো বারটা, কারণ এক্সামিনার টু এক্সামিনার ভ্যারি করে। আর তার এখন আমি ধরো লিখলাম, হলো না ছেলেটা জানে যে এইভাবে, মানে এটা ল্যাব ডায়াগনোসিসের পার্ট, হাউ ডু ইউ কালেক্ট স্যাম্পল। তারপরে স্যাম্পেলটাকে ট্রান্সপোর্ট করতে হবে। For transport media comes, if case of urine, you have to send the sample within 2 hours. কিছু কিছু জায়গায় দেন অ্যান্ড দেয়ার করতে হয়, যেমন কর্নিয়াল স্ক্র্যাপিং যদি আমি করি, আই ইনফেকশন, তোমাকে প্লেটটা নিয়ে যেতে হবে পেশেন্টের বেডে, স্যাম্পেলটা কালেক্ট করে সঙ্গে সঙ্গে বেডে ওটাকে ইনকুলেট করে দিতে হবে। ইন কেস অফ ইউরিন, you have to send the sample within 2 hours. Why? Otherwise, that urine is a very good source of culture media. ওখানে কি হবে, ওভারগ্রোথ হয়ে যাবে, তখন তুমি সিগনিফিকেন্ট ব্যাকটেরিয়া পার্টটা আসবে না, কলোনাইজার থাকলেও ওভারগ্রোথ হয়ে যাবে। আর না হলে ইউ হ্যাভ টু গিভ সাম বোরিক অ্যাসিড টু দ্যাট, যদি একটু দেরি হয়। সো ট্রান্সপোর্ট পার্টটা জানতে হবে প্রত্যেকটা স্যাম্পেলে। স্টুল স্যাম্পেল, একটা কোনো গ্রামে ধরো একটা আউটব্রেক হয়েছে, কলেরা হয়েছে, পাতকুয়ার জলে কলেরা ইনফেকশনস হয়েছে, মেনি পিপলস হ্যাভ বিন ফাউন্ড প্রফিউজ ডায়রিয়া, watery stool means cholera, dictum, watery stools mean diarrhea, এই cholera. Now how do you send the sample? আর কোথায় তোর একটা দেখলি বীরভূমের একটা লোহাপুরের কোনো একটা সাইটে হয়েছে, তোকে এবারে হচ্ছে এখানে মেডিকেল কলেজে পাঠাবে স্যাম্পেল। তো হাউ ইউ সেন্ড দ্য স্যাম্পেল? ইউ নিড আ মিডিয়া, রাইট? হয়তো স্টুল তো সে গরমে খারাপ হয়ে যাবে, ওটা তো সোয়াব দিয়ে পাঠায়। So you need a specific transport media on each and every samples. কারোর ক্ষেত্রে লাগে, ইউরিনের যেমন লাগে না, ওখানে ওভারগ্রোথ হলে তোমাকে একটু বোরিক অ্যাসিড দিয়ে পাঠাতে হবে। সিএসএফ এর কোনো ট্রান্সপোর্ট মিডিয়া লাগে না, ওটাকে তোমাকে দেন অ্যান্ড দেয়ার পাঠাতে হবে, আর সঙ্গে সেই দিনকেই ওটাকে প্রসেস করতে হবে। সেম ইন কেস অফ স্টুল স্যাম্পেল, ইউ হ্যাভ টু সেন্ড স্যাম্পেল উইথ সাম ট্রান্সপোর্ট মিডিয়া, যাতে স্টুলের ব্যাকটেরিয়াটা ভায়াবিলিটিটা বজায় থাকে। গট মাই পয়েন্ট? সো হেয়ার কাম ট্রান্সপোর্ট মিডিয়া। তাহলে কিছু কিছু স্যাম্পেলের ট্রান্সপোর্ট মিডিয়া জানতে হবে। নাও দ্য স্যাম্পলস কেম ইনটু ইউর ল্যাব, নাও হোয়াট ইউ উইল ডু, then you will process. Now first part, in day 0 you will see some spot test, যেগুলো আমার কোনো কালচার মিডিয়া লাগে না, আমি কিছু স্পট টেস্ট করে দেখব। প্রত্যেকের স্পট টেস্ট আলাদা। If you can case of urine sample, what you will do? You will do 2 type of test. Urine RE, routine examinations, আর এটা যে ডিপস্টিক টেস্ট। এবার ডিপস্টিক টেস্ট আর রুটিন, হ্যাঁ তোমার আর রুটিন RE অনেকে একসাথেও করে নেয়, এখন ডিপস্টিক অনেক বেটার হয়ে গেছে, বাট হ্যাঁ ক্রিস্টাল ফিস্টাল দেখতে গেলে RE দেখতেই হয়। পাসেলস, ইউ ক্যান সি ইউরিনে কত পাসেলস আছে হাই পাওয়ার ফিল্ডে। পাসেলস মানে কি? পাসেলস মানে কি? রেড ডেড ডাব্লিউবিসিস। কারণ যে কোনো একটা ইনফেকশনস বা ইনফ্লামেশনস হলে সেখানে কি আসে আগে? ডাব্লিউবিসি আসে, ম্যাক্রোফ্যাজেস, রাইট? তুমি যদি পাসেলস বেশি ডকুমেন্ট করতে পারো তাহলে বুঝবে আমার এই ইউরিনটা ইনফেক্টেড। তাহলে ফার্স্টে তুমি মাইক্রোস্কোপের তলাও দেখতে পারো, if more than 4 to 6 8 parcels, okay fine, these patients have been suffering from infection. Otherwise তুমি একটা ডিপস্টিক করলে সেখানে কিছু টেস্ট আছে, সেইগুলো যদি টুকটুক করে পজিটিভ হয়, ইউ ক্যান, ওখানেও পাসেলস লিউকোসাইড এস্টারেজ আছে ডিপস্টিকে, অনেকগুলো এরকম টক 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 করে পয়েন্ট আছে, তুমি দিয়ে ওটাকে মিলিয়ে দেখতে হবে। ইউরিনটায় ডুবিয়ে দিলে এরকম একটা ছোট কাগজে ওদের সব ট্যাগ করা আছে, ইউরিনটা যেই ডুবিয়ে দিয়ে এরকম তুমি কার্ড রিডারে ওটা মিলিয়ে দেখবে, লালের সাথে লাল যদি লিউকোসাইড এস্টারেজ যদি পজিটিভ থাকে ওখানে লাল সাইন আছে, দেখলে ওটা লাল হয়েছে কিনা, রাইট? তো এইভাবে আমরা সেদিনকেই স্পট কিছু টেস্ট দেখতে পারি। দেন ইউ উইল ডু হোয়াট? ইউ উইল ডু, স্যাম্পেলটাকে আমাকে ইনকুলেট করতে হবে। তাহলে ইউরিনটাকে আমি ইনকুলেট করবো। নাও ইউ হ্যাভ টু চুজ মিডিয়া, রাইট? কি মিডিয়া চুজ করব সেগুলো এখানে আমাদের জানতে হবে। প্রত্যেকটা কি মিডিয়া চুজ করব, সব সময় 2 ধরনের মিডিয়া আমরা চুজ করি, একটা সিলেক্টিভ মিডিয়া আর একটা এনরিচড মিডিয়া। তাহলে এবার তোমাকে জানতে হবে হোয়াট আর দ্য সিলেক্টিভ মিডিয়াস
what is enriched media, what is differential media, মানে মিডিয়ার ক্লাসিফিকেশনসটাও আগের দিন বলেছিলাম। তিনটে বেসিক টাইপ অফ ক্লাসিফিকেশন, একটা হলো বেজাল মিডিয়া, এটা হলো বেসিক্স, কোনো কিছু তাতে থাকে না আহামরি, সে বাবু শুধু তাকে দিয়ে আমরা নর্মালি রুটিন কিছু কাজকর্ম করি। এগুলো হলো ডিটেলস আরও বলবো না, কারণ আগের দিন এটা বলেছি, বাড়িতে একটু পড়বে। যেমন হচ্ছে আমার নিউট্রিয়েন্ট আগার অ্যাজ এ বেজাল মিডিয়া, তাতে কিছু আমি নিউট্রিয়েন্ট অ্যাড অন করলাম, ব্লাড মিশিয়ে দিলাম, সেটা হয়ে গেল আমার ব্লাড আগার, হয়ে গেল এনরিচ মিডিয়া, আমি নিউট্রিয়েন্টস দিয়েছি, এটাকে আরো এনরিচ করেছি, রাইট? নাও ওই ব্লাড আগার, ইফ আই give blood to the media, it means such a high temperature, normally 55 ডিগ্রি দিই, ওটা আমি যদি 70 ডিগ্রিতে দিই তাহলে কি হবে, ব্লাড লাইসিস হয়ে যাবে, তাই তো? তাহলে if the lysis blood came into the আমার নিউট্রিয়েন্ট আগার, তাহলে দ্যাট পার্ট আরো আমি কিছু নিউট্রিশনস অ্যাড অন করতে পারলাম, এনএডি ফেনেডি পেয়ে যাবো, নিকোটিনামিড অ্যাসিডস পেয়ে যাবো, তাহলে দ্যাট বিকাম চকলেট আগার, দ্যাট ইজ অলসো এনরিচড মিডিয়া। এবার হচ্ছে আমার নিউট্রিশনস পার্ট থেকে সরে এসে আমি এবার কিছু স্পেশাল স্পেশাল রিয়েজেন্ট দিলাম, যাতে আমার ব্যাকটেরিয়া, আমার যেমন এখানে প্রত্যেকের, আমি যদি বলি কি খেতে পছন্দ করে, এ বলবে আমি মাংস খেতে পছন্দ করি, এ বলে আমি মাছ খেতে পছন্দ করি, এ বলবে আমি মাছে ইলিশ মাছ ভালোবাসি, এ বলবে আমার চিংড়ি মাছ ভালো লাগে, এ বলবে ভেটকি মাছ ভালো লাগে। সেই রকম প্রত্যেকটা ব্যাকটেরিয়ারও ক্যারেক্টার আলাদা। আমরা যেমন প্রত্যেকের ইন্ডিভিজুয়াল মানুষজন আলাদা, এরকম ব্যাকটেরিয়ারও ক্যারেক্টার আলাদা। কেউ সার্টেন কন্ডিশনসে তাদের, যেমন আমরা গ্রাম নেগেটিভ বা গ্রাম পজিটিভ যদি ডিফারেন্সিয়েট করি, সেটা কি স্টেনিং টেকনিকের মাধ্যমে, সেরকম মিডিয়াতেও গ্রোথ যেমন হবে। কেউ ধরো একটা সার্টেন কন্ডিশনে তার পিএইচ চেঞ্জ হয়ে যায়, তাহলে পিএইচ যদি চেঞ্জ হয়ে যায়, আমি যদি তাতে একটা ইন্ডিকেটর দিয়ে দিই, সাপোজ একটা নিউট্রাল রেড ইন্ডিকেটর দিয়ে দিলাম, পিএইচ যদি চেঞ্জ হয়, পিএইচ রেজড হয়ে গেল, তাহলে কি হবে, ইন্ডিকেটরটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে আমি সেই ব্যাকটেরিয়াটা আছে কি নেই জানতে পারবো। সেরকম দিস ইজ আ ম্যাকনকি আগার, ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট মিডিয়া। সেই ইম্পর্টেন্ট একটা মিডিয়াতে আমরা কি দিয়ে রাখি, নিউট্রাল রেড বলে একটা ইন্ডিকেটর দিয়ে রাখি। যখন মিডিয়াটা, ব্যাকটেরিয়াটা গ্রোথ হয়, তখন নিউট্রাল রেডের কালারটা চেঞ্জ হয়ে যায়, সেটা ল্যাকটোজ ফার্মেন্টিং আমরা তখন বলি। ল্যাকটোজ যদি ফার্মেন্ট করে, তাহলে আমার সেখানে কি হবে, তার পিএইচটা চেঞ্জ হয়, আমার নিউট্রাল রেড আছে, কালারটা পিঙ্ক হয়ে যায়। তাহলে আমার যদি ইকোলাই, ক্লেপশিয়েলা, এই সমস্ত ব্যাকটেরিয়া যারা রয়েছে, দে হ্যাভ দ্যাট প্রপার্টি, ল্যাকটোজ ফার্মেন্টিং প্রপার্টি। আর ল্যাকটোজ ফার্মেন্টার হলে আমার পিএইচ চেঞ্জ হচ্ছে, পিএইচ চেঞ্জ হলে আমার নিউট্রাল রেড কালার দিচ্ছে। হোয়াট মাই পয়েন্ট? This is called differential media. You can differentiate one bacteria from another bacteria, color change এর মাধ্যমে, রাইট? আমি ম্যাকনকি আগারে একটা বাইল সল্ট মিশিয়ে দিলাম, সোডিয়াম টারোকোলেট, they inhibit the growth of gram positive bacteria. If they inhibit gram positive bacteria, they promotes what? Gram negative. This is called selective media. You add some inhibitory substance to suppress other bacteria, because your desired bacteria want to know this bacteria is আছে কি নেই। কি বললাম বুঝতে পেরেছো? এই সবার মধ্যে আমি ওকে আলাদা করতে চাই, এই হচ্ছে আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তাহলে কি করবো, এর জন্য আমি একটা স্পেসিফিক সার্কামস্টেন্স দিয়ে রাখলাম, বাকির আলাদা হয়ে গেল। ম্যাকনকি আগার হ্যাভ সোডিয়াম টারোকোলেট, বাকি এরা গ্রাম পজিটিভ, এরা সোডিয়াম টারোকোলেটটাকে গ্রাম পজিটিভ আলাদা করে দিল, এই শুধু আমার গ্রাম নেগেটিভ পড়ে রইল। প্লাস দিস ব্যাকটেরিয়া হ্যাভিং আ প্রপার্টি অফ ল্যাকটোজ ফার্মেন্টিং, নিউট্রাল রেডকে করে দিল। তাহলে দিস এ ডিফারেন্সিয়াল মিডিয়া অ্যাজ ওয়েল অ্যাজ সিলেক্টিভ মিডিয়া, অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ডিকেটর মিডিয়া, ইন্ডিকেটর আছে।
Got my point? McConkey agar is a very, very important media as a selective media, commonly asked. You will be shown to your practical McConkey agar demonstrate kore dekha hobe how you identify McConkey agar, how you differentiate with blood agar, because both looks literally same. So this is a 3 types of media. আমি জাস্ট কয়েকটা এক্সাম্পলস দিলাম, বাকিগুলো একটু পড়তে হবে। কি কি পড়তে হবে? বেজাল মিডিয়া কি পড়তে হবে, খুব ইম্পর্টেন্ট কিন্তু এগুলো। নিউট্রিয়েন্ট আগার তার মধ্যে বেজাল মিডিয়ার মধ্যে পড়ছে। তারপরে আমার কি আসছে, তোমার এনরিচড মিডিয়া। নিউট্রিয়েন্ট আগার আর নিউট্রিয়েন্ট মিডিয়া একই রকম। বেজাল মিডিয়ার পর এনরিচড মিডিয়া, তার মধ্যে দুটো পড়তে হবে, চকলেট আগার আর ব্লাড আগার। তারপরে হচ্ছে আমার সিলেক্টিভ মিডিয়া, সেখানে আমাকে পড়তে হবে কি, ম্যাকনকি আগার, রবার্টসন কুকড মিট মিডিয়া, আরসিএম কি ইজ অ্যানারোবিক মিডিয়া। অ্যানারোবিক কিছু ব্যাকটেরিয়া আছে, সে প্রথম দিন পড়িয়েছিলাম, সাম ব্যাকটেরিয়া লাভস লেস অক্সিজেন কন্ডিশনস এনভায়রনমেন্ট, রাইট? সেই ব্যাকটেরিয়া গুলো শুধু অক্সিজেন ফ্রি এনভায়রনমেন্টে বেঁচে থাকতে ভালোবাসে, বুঝেছো? তাহলে এইভাবে আমাদেরকে জিনিসগুলোকে তৈরি করতে হবে। গট মাই পয়েন্ট? তাহলে মানে এটা কিন্তু ভাইভাতে প্রচন্ড আসবে, প্রচন্ড ধরবে, এগুলো দিয়েই ভাইভা শুরু হবে। একটা মিডিয়া তোলো, তোমরা আছো ক্লাসে, তোমরা অন্তত বলো বা এইগুলো পড়ো। ইউ হ্যাভ টু নো স্মার্ট স্টাডি, ইউ হ্যাভ টু ডু স্মার্ট স্টাডি। সব কিছু বই নিয়ে বসলাম, সবাই বলে স্যার কি পড়বো কিছুই বুঝতে পারছি না। ক্লাসটা ফলো করলেই জানা যায় কি পড়া যায়, কি কোনটা ইম্পর্টেন্ট। এই পার্টটা আমি পড়বো, এইভাবে আমার প্র্যাকটিক্যালটা তৈরি করতে হবে, এইভাবে আমার ভাইভার জন্য তৈরি করতে হবে, এইভাবে আমি আগে থিওরির জন্য তৈরি করতে হবে, ব্যাস গল্প শেষ। এই পার্টগুলোই আমাকে একটু একটু করে দেখে নিলেই হয়ে যাবে যে স্যার এগুলো পড়তে বলেছিল, এগুলো ইম্পর্টেন্ট। এগুলো দিয়েই ভাইভাটা শুরু হবে, ফার্স্ট তোমাদের এক্সাম শুরু হবে এগুলো দিয়ে, ঠিক আছে? তো আমি এখানে কি ম্যাকনকি আগার লিখেছি, দেখো, ডিফারেন্সিয়াল অ্যান্ড লো সিলেক্টিভ মিডিয়াম ইউজড ফর আইসোলেশন এন্টারিক জিএনবি। এন্টারিক জিএনবি মানে যারা হচ্ছে আমাদের পেটে থাকে, এন্টারিক গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। ডিফারেন্সিয়াল অর্গানিজম ইন্টু ল্যাকটোজ ফার্মেন্টার, পিঙ্ক কলোনিজ, এক্সাম্পল ইকোলাই, অ্যান্ড এনএলএফ মানে নন ল্যাকটোজ ফার্মেন্টার, এই দুটোর মধ্যেও ডিফারেন্সিয়েট করতে পারে। কালারলেস কলোনিজ লাইক সিগেলা। কম্পোজিশন, পেপটোন, ল্যাকটোজ আগার, নিউট্রাল রেড ইন্ডিকেটর অ্যান্ড সোডিয়াম টারোকোলেট হুইচ তোমার আমার কি করছে, ইনহিবিটস গ্রাম পজিটিভ অর্গানিজমস। এই যে এটা ম্যাকনকি আগার এরকম দেখতে হয়। দিস ইজ ক্লেড আগার, another media for specifically designed for urinary tract infections মানে UTI samples. Now anaerobic culture media is a Robertson cooked meat media, contains chopped meat particles, beef heart, which provides glutathione and unsaturated fatty acid, widely used for maintenance of stock culture also. Robertson cooked media করে reducing substrate which takes up of oxygen, creates lower redox potential, permit growth of obligate anaerobes such as Clostridium. তার মানে আমি এমন একটা সাবস্টেন্স আমার মিডিয়াতে দিয়ে রাখছি যার কি রিডিউসিং প্রপার্টিজ হাই, রেডক্স পোটেনশিয়াল আমার খুব লো। তাহলে সে কি করবে, ও মিডিয়া থেকে যে অক্সিজেনটা আছে সে সেটাকে কনজিউম করে নেবে, তাই তো? তাহলে আমি যদি ওখানে আমার এমন ব্যাকটেরিয়া চাই যে কিনা কি পছন্দ করে, লেস অক্সিজেন এনভায়রনমেন্ট, যেমন ক্লস্ট্রিডিয়াম কি অবলিগেট অ্যানারোবস। অবলিগেট অ্যানারোবস কথাটার মানে কি, অবলিগেট অ্যারোবস মানে শুধু অক্সিজেন ছাড়া ও বাঁচবে না। অবলিগেট অ্যানারোবস মানে অক্সিজেন ছাড়াই বাঁচবে, অক্সিজেন পেলে বাঁচবে না। তাহলে আমাকে এমন একটা ওকে এনভায়রনমেন্ট করে দিতে হবে যে কিনা অক্সিজেন লেস এনভায়রনমেন্ট। তাহলে আমি কি করলাম, মিডিয়াতে একটা জিনিস মিশিয়ে দিলাম, কি দিয়েছি, কন্টেন্স চপড মিট পার্টিকেল, বিফ হার্ট, ওটাতে কি আছে, গ্লুটাথায়ন আছে। আরো আদার্স কিছু অ্যানারোবিক কালচার আছে, এগুলো লাগবে না। কারণ ব্লাড কালচার মিডিয়া, এখানে কি আছে, লিকুইড কালচার মিডিয়া,
সেখানে আমরা ব্লাডটা ডাইরেক্ট দিই, কারণ যে কোনো লিকুইড মিডিয়া সে কি করে অল্প অর্গানিজমস থাকলে সেটাকে আরো বেশি করে গ্রোথ করতে সাহায্য করে। আমি ইউরিন স্যাম্পল কোথায় দিচ্ছি? ডাইরেক্ট সলিড আকারে সলিড মিডিয়াতে দিচ্ছি। মিডিয়ার আবার কনস্টিটিউশনস বেসড আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, টু টাইপস, ওয়ান ইজ আ লিকুইড কালচার মিডিয়া অ্যান্ড ওয়ান ইজ আ সলিড মিডিয়া। এই লিকুইড কালচার মিডিয়া কি করে, অল্প ব্যাকটেরিয়া যদি থাকে, খুব স্মল অ্যামাউন্ট অফ ব্যাকটেরিয়া, সেটাকে গ্রোথটা করতে সাহায্য করে। সেরকম আমাদের ব্লাড থেকে আমরা যখন ব্লাড কালচার করতে দিচ্ছি, ব্লাডে খুব অল্প অ্যামাউন্ট অফ ব্যাকটেরিয়া থাকলেও সেটা আমাদের শরীরে ইনফেকশনস করে। বাট হাউ টু আইডেন্টিফাই? এইটুকুনি একটা পুটকে তুই ডাইরেক্ট ব্লাড যদি আমি কালচারে দিই, পাবো না। তাহলে কি করতে হবে? ওই অল্প একটা দুটো যদি ব্যাকটেরিয়াও থেকে থাকে ব্লাডে, সেটাকে আমাকে একটা লিকুইড কালচার মিডিয়ায় দিতে হবে। এই নাম ব্লাড কালচার মিডিয়া ইজ এ লিকুইড কালচার মিডিয়া। সেই লিকুইড কালচার মিডিয়াতে আস্তে আস্তে ওটা গ্রোথ হবে, একটা থেকে দুটো জার্মিনেশন টাইম, দুটো থেকে চারটে, চারটে থেকে আটটা, এইভাবে বাড়বে। অনেকগুলো যখন হয়ে গেল, দেন উইল কি করব? ইনকুলেট ইনটু ওয়্যার সলিড মিডিয়া। সলিড মিডিয়ার আমার অ্যাডভান্টেজ কোথায়, আর লিকুইড মিডিয়ার আমার অ্যাডভান্টেজ কোথায়? লিকুইড মিডিয়ার আমার অ্যাডভান্টেজ হচ্ছে অল্প মিডিয়া থাকলে সেটা কি করবে, গ্রোথটাকে সাহায্য করবে। বোঝা যাচ্ছে? অল্প ব্যাকটেরিয়া আছে, সেটাকে আমাকে আরো ও প্রোপাগেট করতে হেল্প করবে। আর সলিড মিডিয়া কি কি করছে, তুমি ডাইরেক্ট দেখতে পাচ্ছ ব্যাকটেরিয়াটাকে, তার কালার কি, তার অর্ডার নিতে পারছো। কিছু কিছু ব্যাকটেরিয়া ফিশি স্মেলস আছে, প্রোটিয়াস, তুমি গন্ধ শুকে বুঝতে পারবে, আর এটা তো প্রোটিয়াস। লিকুইড মিডিয়ায় সেটা আমি সেই প্রপার্টিটা পাচ্ছি না। কিছু মিডিয়া আছে সলিড মিডিয়াতে সেটার তার কালার চেঞ্জ হয়ে যায়, যেমন হচ্ছে আমার সিউডোমোনাস, গ্রিন পিগমেন্ট প্রোডাকশনস করে, গ্রিন হয়ে যায় পুরো মিডিয়াটা। তাহলে তুমি কি করবে, কালারটা দেখে চেঞ্জ করতে পারছো, তাহলে সেটা সলিড মিডিয়াতেই আমার পসিবল। সলিড মিডিয়া হ্যাভ সাম অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ, লিকুইড মিডিয়া হ্যাভ সাম অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ। বেসিক্স টুকু জানলেই হবে, কারণ এগুলো ভাইভাতে জিজ্ঞাসা করবে। দিস ইজ এ কনভেনশনাল ব্লাড কালচার বোতল, ঠিক আছে? একটা হচ্ছে মোনোফেজিক, একটা হচ্ছে বাইফেজিক। এবার এখানেও হয় একটু লিকুইড আছে, আর এইখানে সাইডে একটু হচ্ছে আমি সলিড মিডিয়া প্ল্যান করে দিয়েছি, তাহলে এটা বাইফেজিক মিডিয়াম হয়ে গেল। আমাদের আছে ওখানে দেখাবে আমরা সবাই। লিকুইড ফেজ কন্টেন বিএইচআই ব্রথ অ্যান্ড সলিড আগার স্লোপ মেড আপ অফ বিএইচআই আগার। এখানে বিএইচআই আগার আছে, আর এখানটা শুধু লিকুইড মিডিয়া আছে, তাহলে এটা হচ্ছে শুধু বিএইচআই ব্রথ, তাহলে ইজ ইজ মোনোফেজিক মিডিয়া। আর যখন আমি দুটো একসাথে দিয়ে দিলাম, সেটা হয়ে গেল বাইফেজিক মিডিয়া। নাও অটোমেটেড সিস্টেম, দেয়ার আর সাম সিস্টেম যেখানে হচ্ছে আমরা ম্যানুয়ালি কিছু করি না, ব্লাডে স্যাম্পেলটা ডাইরেক্ট আমরা দিয়ে দিলাম, সেইটা হচ্ছে আমরা মেশিনে ঢুকিয়ে দিলাম, মেশিন আমাকে পুরো গ্রোথটা হলে টিক করে জানিয়ে দেবে পজিটিভ সিগন্যাল, যে ও পজিটিভ হয়েছে কি হয়নি। বুঝা গেছে? এটা হচ্ছে একটা কাইন্ড অফ অটোমেটেড সিস্টেম। এটা আর একটা সিস্টেম যেখানে আমার আইডেন্টিফিকেশন আর সেন্সিটিভিটি দুটো একসাথে হয়, ব্যাকটেরিয়াল অ্যালার্ট সিস্টেম এটাকে বলে। দিস ইজ অ্যানাদার অটোমেটেড সিস্টেম। নাও আমরা এবারে কোথায় যাব, কালচারস মেথড। নাও ডে 0-তে কি করছি, আমরা মিডিয়াটাকে সিলেক্ট করছি, কোন মিডিয়াটা করব, সেটার কোনটার বেসিসে করব আমরা, কি স্যাম্পেল। সাপোজ আমার কাছে একটা পেশেন্টের অ্যাবসেস হয়েছে, পাস পাঠিয়েছে, তাহলে আমি কি নেব, ব্লাড আগার আর ম্যাকনকি আগার। ওয়ান ইজ এ এনরিচড মিডিয়া নেব অ্যান্ড অ্যানাদার ইজ এ সিলেক্টিভ মিডিয়া নেব। কেন, আমার যদি লো কোয়ান্টিটি থাকে, আমি জিজ্ঞাসা করবো, তুমি বললে হ্যাঁ স্যার কেন নেব এটা, আমি তো একটা নিলেই হয়ে যেত, শুধু সিলেক্টিভ নেব, কি আমার পয়সা নষ্ট করব কেন, আমি শুধু সিলেক্টিভ নিলেই তো হয়ে যেত। কিন্তু না, সবসময় আমাদের উদ্দেশ্য থাকবে একটা এনরিচড একটা সিলেক্টিভ। তার কারণ আমার যদি লো
কোয়ান্টিটিতে আমার ব্যাকটেরিয়া থাকে, তাহলে আমাকে কে হেল্প করবে? এনরিচড মিডিয়া হেল্প করবে। চুলে যা গাদার কে আছে, আগে আমি তো ব্যাকটেরিয়াটা তো খুঁজে পাই। গট মাই পয়েন্ট? এবার মনে করো আমার ব্যাকটেরিয়া অনেক বেশি আছে, তার সাথে কিছু কন্টাক্ট কলোনাইজার্স আছে, কন্টামিনেশনস আছে, তাহলে আমার কে হেল্প করবে? সিলেক্টিভ মিডিয়া হেল্প করবে। আমি তো জানি না প্রথমে কোন ব্যাকটেরিয়া কিভাবে কত অ্যামাউন্টে আছে, বুঝতে পারছিস? তাহলে ফার্স্ট আমার চয়েস থাকবে সবসময় একটা এনরিচড মিডিয়া আর একটা হচ্ছে সিলেক্টিভ মিডিয়া। তাহলে পাস, উন্ড সোয়াব, অ্যাসপিরেট টিস্যু, আমার কি হবে? ব্লাড আগার বা ম্যাকন কি আগার, স্টেরাইল বডি ফ্লুইডস, মানে কে হবে? যে কোনো আমার ব্লাড হতে পারে, বা তোমার হচ্ছে না স্যালাইভা স্টেরাইল নয়, তোর হচ্ছে প্লুরাল ফ্লুইড, স্টেরাইল ফ্লুইড। তারপর হচ্ছে সাইনোভিয়াল ফ্লুইড, স্টেরাইল ফ্লুইড। ভিট্রিয়াস, হ্যাঁ, সিএসএফ, স্টেরাইল ফ্লুইড। তোমার হচ্ছে ভিট্রিয়াস হিউমাস, স্টেরাইল ফ্লুইড। এইগুলো হচ্ছে সব স্টেরাইল ফ্লুইড। তার জন্য আমার কি নেব? ব্লাড আগার প্লাস ম্যাকনকি আগার প্লাস চকলেট আগার, ঠিক আছে? ব্লাড হলে যেমন ব্লাড কালচার বোতল, ব্লাডের জন্য আলাদাই সবসময় ব্লাড কালচার বোতল, ওখানে কোনো আমরা কি করব না, সলিড মিডিয়া কিছু নেব না, শুধু ব্লাড কালচার বোতল যেটা আছে কনভেনশনাল বা অটোমেটেড, যেটা আমাদের সিস্টেম যেরকম থাকবে। ইউরিন, ব্লাড আগার প্লাস ম্যাকনকি আগার, বা আমরা ক্লেডও ইউজ করতে পারি সিলেক্টিভ মিডিয়াতে। স্টুল হলে আমাদের অনেক কিছু মিডিয়া একসাথে নিতে হয়। যখন আমরা স্টুলে ল্যাব ডায়াগনোসিস আসবো, ডিটেলিং বলবো, কারণ অ্যাজ পার বিভিন্ন ফার্স্টে হচ্ছে আমাদের স্টুলে কি হতে পারে, স্যাম্পলস হচ্ছে অনেক আমার এন্টারিক কন্টামিনেশনস থাকে। তুমি যদি স্টুল কালচার করো, স্টুল হ্যাভিং অলওয়েজ হারবারিং ব্যাকটেরিয়া, তাহলে আমার ওখানে প্রথমে কি নিতে হবে? একটা এমন জিনিস নিতে হবে, একটা এনরিচমেন্ট মিডিয়া নিতে হবে। এনরিচমেন্ট মিডিয়া মানে একটা লিকুইড মিডিয়া, যে কিনা কাইন্ড অফ সিলেক্টিভ মিডিয়া, সিলেক্টিভ লিকুইড মিডিয়া, এনরিচমেন্ট মিডিয়াটাকে আমরা বলি। ওটা একটা লিকুইড মিডিয়া। ধরো স্টুলে আমার অল্প স্যাম্পলস আছে, ডিজায়ার্ড প্যাথোজেন, কলেরা অল্প আছে, কিন্তু আমার তার সাথে কি হচ্ছে, গুচ্ছের আলাদা ব্যাকটেরিয়া আছে, ইকোলাই, ক্লেবশিয়েলা, এন্টারিক প্যাথোজেন্স ভর্তি থাকে স্টুলে। দ্যাট ইজ নর্মাল, দ্যাট ইজ কল্ড ব্যাকটেরিয়াল ফ্লোরা। আমি কি চাই? আমার স্টুলে কলেরা আছে কি নেই, ডিজায়ার্ড প্যাথোজেন আছে কি নেই, তাই তো? তাহলে প্রথমে আমি এমন একটা মিডিয়াতে দেব যে কিনা লিকুইড মিডিয়া, যে আমার অল্প কিছু কলেরা আছে সেটাকে ও কি করবে? প্রমোট করবে। লিকুইড মিডিয়া কি বলেছি, সবসময় প্রমোট করে। আর প্লাস আমার কিছু ওখানে ইনহিবিটরি সাবস্টেন্স আছে যেগুলো হচ্ছে বাকিগুলোকে গ্রোথটাকে কমিয়ে দেবে। লিকুইড কালচার মিডিয়া আমরা খুব ইউজ করি এনরিচমেন্ট ব্রথ ইন স্টুল কালচার। তারপর ওখান থেকে এবারে আমরা কি করব? সিলেক্টিভ মিডিয়াতে দেবো। কলেরার জন্য আমার আলাদা সিলেক্টিভ মিডিয়া আছে, সিগেলার জন্য আলাদা সিলেক্টিভ মিডিয়া আছে, সালমোনেলার জন্য আলাদা সিলেক্টিভ মিডিয়া আছে। এই তিনটে ইনফেকশনস আমার কমন স্টুল ইনফেকশনস করে, তাহলে এই তিনটের জন্য আমার আলাদা সিলেক্টিভ মিডিয়া জানতে হবে। বোঝা গেল? ওই জন্য এখানে এতগুলো কথা লিখেছে, প্লাস ডিঅক্সি চকলেট আগার, ডিসিএ প্লাস এক্সএলডি প্লাস টিসিবিএস, কলেরা সাসপেক্ট করলে প্রত্যেকটার জন্য আলাদা তিনটে মিডিয়া। বেসিক্যালি তিনটে মিডিয়া আমার লাগে, কলেরা, সিগেলা আর সালমোনেলা। These are the mainly 3 infections in stool. তারপরে কি হচ্ছে? রেসপিরেটরি স্পেসিমেন। রেসপিরেটরি স্পেসিমেন হচ্ছে আমার মানে লাং ইনফেকশন, সেটা আমার স্পুটাম হতে পারে, সেটা আমার কফ অ্যাসপিরেটস হতে পারে, রাইট? তাহলে এইগুলো আমার লাগবে, সেটা আমার মেইনলি আবার সেই একটা হলো এনরিচ মিডিয়া মানে ব্লাড আগার, আর একটা হলো ম্যাকনকি আগারে হয়ে যায়। কিছু কিছু ক্ষেত্র বিশেষে আমরা উই ক্যান ইউজ চকলেট আগার instead of blood agar. ठीक है? So in day 0 samples came to you in your lab. What you will do right now? First হচ্ছে আমি কিছু কি করব? ইউরিন স্যাম্পল হলে আমার ইউরিন আরডি টেস্ট, ডিপস্টিক টেস্ট, তার কিছু আমি প্রিজাম্পটিভ আমি রিপোর্টস পাবো। Then I will inoculate into media.
Now in urine I will select what type of media? বলো এবারে চার্ট দেখে বলো কি blood agar plus McConkey agar or clade. In routine practice we'll either clade or either McConkey আমরা ইউজ করি, ব্লাডে খুব কম ইউজ করি কারণ ইউরিনে মানে খুবই বেশি স্যাম্পল থাকে। কিন্তু হ্যাঁ কখন আমার ওটা হ্যাবিট করবে যখন পেশেন্ট অ্যান্টিবায়োটিক পেয়ে গেছে। তোমরা সবসময় বলবে ব্লাড আগার অ্যান্ড McConkey agar, তুমি বললে হ্যাঁ ইউরিনে ব্লাড আগার বলছো কেন? বলবো স্যার যদি পেশেন্টের অল্প একটু ইনফেকশন থাকে আমার তো একটা ইনরিচড মিডিয়া লাগবে। সাপোজ পেশেন্ট আমার অ্যান্টিবায়োটিক পেয়ে এসেছে, আজকালকার দিনে সবাই আগে কি করে যায় দোকানে গিয়ে একটা অ্যান্টিবায়োটিক খেয়ে নেয়, হ্যাঁ এটা ইউরিনে জ্বালা করছে কাকু একটু ওষুধ দাও না, কাকা একটা অ্যালকাসল সিরাপ আর একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দিল, গ্ল্যাভাম দিয়ে দিল, খেয়ে নিলে, খেয়ে নেওয়ার পরেও কমছে না, তারপরে 5 দিন পরে ডাক্তারবাবুর কাছে দূর কমছে না, কি যে কাকাটা ভালো ওষুধ দেয় না, ওই অমুক দোকান রাজুদা ভালো ওষুধ দেয় ওর কাছে যেতে হবে। এইসব চিন্তা ভাবনা করতে করতে দেখছো যে ইউরিনের বার্নিং সেন্সেশন কমছে না, না এবার ডাক্তারের কাছে যাই, আজকে অমুক ডাক্তারটা অ্যাভেলেবেল আছে, আরে ও ভালো না, ও রিভিউ খারাপ, অমুক ভালো আছে, আরো 2 দিন পরে যাই, আরো 2 দিন অ্যান্টিবায়োটিকটা খেয়ে দিই। দ্যাটস হাউ আই ওয়েন্ট টু ডক্টর, রাইট? তারপর একটা রিভিউ দেখে পাশের একজনের কাছে গেলাম, দুজনের কাছে কম্পেয়ার করে, এর 31টা রিভিউ, ওর 40টা রিভিউ, এর 4.5 স্টার, ওর 5 স্টার, ঠিক আছে তাহলে 5 স্টারের কাছে যাবো, তাই তো মানুষ এইভাবেই আসে না। 5 স্টারের ডাক্তারের কাছে গেছো তুমি দেখাতে, আমার ইউরিনে জ্বালা হয়েছে, অলরেডি আমি অ্যান্টিবায়োটিক খেয়েছি, এবার তুমি কি অ্যান্টিবায়োটিক দেবে আমার তুমি এটা ভাববে। নাও এবারে কি করতে হবে, তুমি ফার্স্ট ওই জন্য এটা লিখবে, ফার্স্ট হচ্ছে অ্যাসিউরেন্স, না ঠিক হয়ে যাবে কোনো অসুবিধা নেই। তো তোমাকে কমাতে হবে পেশেন্টের সিমটমস। তুমি জানো পেশেন্ট অলরেডি অ্যালকাসল খাচ্ছে, এটা দুনিয়া শুদ্ধ সবাই জানে, ছোটবেলা থেকে পাড়ার দোকানে সবাই অ্যালকাসল দেয় সিমটমটা কমানো। তুমি তো আর অ্যালকাসল লিখবে না, তুমি অন্য একটা কিছু লিখবে, সাম ক্র্যানবেরি জুস, এটা হচ্ছে ইউরিনারি বার্নিং সেন্সেশনটাকে কমায় প্লাস ইউটিআই এর লোডটাকেও কমায়, একটা ভালো কিছু দিলে এরকম। এবার নাও ইউ হ্যাভ টু চয়েস অ্যান্টিবায়োটিক, তোমাকে দেখতে হবে পেশেন্ট আগে অ্যান্টিবায়োটিক কি খাচ্ছে। পেশেন্ট যদি বলে হ্যাঁ আমি অ্যান্টিবায়োটিক খেয়ে স্যার খুব ভালো আছে, আমি এসছি তাও আপনার কাছে, যে কি করব, তুমি দেখলে পেশেন্ট ক্ল্যাভাম খেয়ে 5 দিন অগমেন্ট ওর ভালো হয়ে গেছে ইউটিআই, তুমি কি আবার অ্যান্টিবায়োটিক দেবে? না দেবে না, তুমি ওকে অ্যাসিওর করবে, বলবে একটা কালচার করুন ইউরিন আরইসিএস, দেখবে আডিতে পাসেলস আছে বা কালচারে অর্গানিজমস আছে কি নেই, যদি থাকে দেন ইউ উইল স্টার্ট অ্যান্টিবায়োটিক আফটার সিইং দ্য সেন্সিটিভিটি রিপোর্ট, রাইট? সেই রকম যদি দেখছো না ও জ্বালা করছে, তাহলে ও কি খাচ্ছিল? ক্ল্যাভাম খাচ্ছিল, তাহলে তুমি কি অ্যান্টিবায়োটিক দেবে? এটা ওই গ্রুপের অ্যান্টিবায়োটিক দেবে না আলাদা দেবে? আলাদা দেবো, কারণ ওটা কাজ করছে না, মাইট বি রেজিস্ট্যান্স থাকতে পারে, বাট ইউ হ্যাভ টু রাইট ডাউন আ কালচার রিপোর্ট। আরইসিএসটা করুন, আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন, ঠিক আছে? গ্রামে প্র্যাকটিস হলে বলবি অ্যাসিস্ট্যান্টকে পাঠাতে, আর অ্যাপোলোতে প্র্যাকটিস করলে বলবে আমাকে পাঠাতে, কারণ এখানে ফিস কম দেয়, ওখানে ফিস বেশি দেয়, এটা নর্মাল রুটিন প্র্যাকটিস, ঠিক আছে? তুই যদি অ্যাপোলোতেও বিগ শট হয়ে যাস সেখানেও তুই অ্যাসিস্ট্যান্ট রাখবি, সেখানেও তোকে অ্যাসিস্ট্যান্টকে কমিউনিকেট করবে, তোকে না। তো কালচার রিপোর্ট হচ্ছে তোমাকে ডাইরেক্টলি তখন দেখে, তাহলে ক্ল্যাভাম থেকে যদি দেখছো কমছে না, তাহলে ইউ উইল চেঞ্জ আ গ্রুপ। আমি কি দেবো? নাইট্রোফুরান্টাইন দিতে পারি, লিভোফ্লক্সাসিন দিতে পারি, দিস আর দ্য চয়েস অফ অ্যান্টিবায়োটিক ইন ইউরিন, বিকজ ওদের ইউরিন কনসেন্ট্রেশনটা বেশি। আমরা অ্যান্টিবায়োটিক কিভাবে চুজ করি? হাউ উইল চুজ অ্যান্টিবায়োটিক? বায়োঅ্যাভেলেবিলিটি। Some antibiotic have concentrations mainly in lungs, some antibiotic have concentrations in urine, some antibiotics have concentrations in CSF, কেউ প্রত্যেকের অ্যান্টিবায়োটিকের কনসেন্ট্রেশনস আলাদা জায়গা আলাদা রকম, তাহলে আমাকে সেটা জানতে হবে, সেই দেখে আমি অ্যান্টিবায়োটিক দেবো, ঠিক আছে? আগের ওই জন্য প্রেসক্রিপশনস খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ কি ওষুধ খেয়েছেন দেখি, কি ওষুধ খাচ্ছেন দেখি, either you will see prescriptions. I have a patient having a chronic UTI of last 30 years. Now আমাকেও সে রিভিউ দেখে এসেছে, আমার 5 স্টার রেটিং আছে,
এসছে আমার কাছে, 30-40টা রিভিউ আছে ভালো দেখে, স্যার কি করব, বয়স্ক মানুষ। নাও দ্য ওল্ড এজ পেশেন্ট, ইফ ফিমেল, দ্যাট পেশেন্ট ইজ ভেরি ডিফিকাল্ট টু ট্রিট। তার হচ্ছে কি হয়ে যায়, কলোনাইজার হয়ে রয়ে যায়, প্যাথোজেনিক অর্গানিজমস বিকাম কলোনাইজার। You have to know you will treat or not. Now some doctors said you need a IV antibiotic, a big antibiotic, only found sensitive in culture report, meropenem. But patient doesn't want to get admit into the hospital and want that antibiotic. Now what I will do in such a scenario, I will do a test, infection marker test, either total count or CRP. If it's raised, then I will not treat that patient. If it's raised, I will treat that patient as per the culture report. না ভর্তি হন, মেরোপেনাম দিন, আপনার বার্নিং মিক্সচারেশনস আছে, আপনার CRP হাই, আপনাকে আমি ট্রিট করব। কিন্তু বলছে না আমার বারবারই এটা আসে, ভালো হচ্ছে না, কিন্তু আমার কোনো সিমটমস নেই, CRP নর্মাল উইদিন 6, so I will not treat that patient. আমি কি করি, পেশেন্টটাকে 2 মাস ছাড়া ছাড়া রিভিউ করাই, তার CRP টেস্ট করি আর কালচার রিপোর্টটা দেখি। আস্তে আস্তে দেখি তার শুধু ওই রকম একটা ক্র্যানবেরি সিরাপ দিয়ে রেখে দিয়েছি, তার মোটামুটি একই রকম প্যাটার্নটা আস্তে 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 বেটার হচ্ছে। মাঝে মাঝে ওর কি হয়, জ্বর জ্বালা হয়, তখন জিজ্ঞাসা করি ইউরিনে জ্বালা করছে না করছে না, যদি জ্বালা করে সিমটমস আছে আই উইল ট্রিট, নাহলে এমনিও জ্বর জ্বালা হতে পারে, ভাইরাল ইনফেকশনস প্রচুর হয় কি না, ঠান্ডা লাগলো তোর একটু জ্বর হলো, তুই কি ভাববি ইউরিন ইনফেকশন হয়েছে? তাহলে ইউ হ্যাভ টু বি ভেরি ভেরি কি শার্প মাইন্ড। ডাক্তার হতে গেলে প্রচন্ড শার্প হতে হবে, অনেক কিছু জানতে হবে, কোরিলেট করতে হবে, কমন সেন্স করতে হবে, এই কাইন্ড অফ ডিটেকটিভ। তবে তুমি পেশেন্টকে ঠিক ওষুধ দিয়ে বার করে ঠিক চিকিৎসা করতে পারবে, আদারওয়াইজ নট। নাহলে গুচ্ছ 10টা ওষুধ দিলে ভালো হলো না। লাস্ট few weeks back, having a patient, profuse stool, patient having a repeated history of hospital admissions. Patient কি হচ্ছে, অ্যান্টিবায়োটিক খেয়েই যাচ্ছে, স্টুল হলে কি খাবি, নটফক্সটিজেট খাবি, নাহলে ওটু খাবি, তাই তো, দোকানে গেলে আমরা তাই খাই, ও তাই করছে, ওকে তাই দিয়ে যাচ্ছে। বাট if a patient having a history of repeated admissions, having a exposure of repeated antibiotics, that patients might have another kind of infection, Clostridium difficile. তার স্টুল বললাম এই টেস্টগুলো করো and that become positive. পেশেন্ট একটু পাকা, তারা অলরেডি আমি সাসপেক্ট করে আমি একটা ওষুধ দিয়ে রেখেছিলাম, আমার তো ভালো হচ্ছিল মা, আমি ওটা বন্ধ করে দিয়েছি, খুব ভালো করেছি, আবার শুরু করুন, আপনার ওটাই পজিটিভ এসছে যেটা সাসপেক্ট করেছিলাম, প্লাস আর একটা অ্যান্টিবায়োটিক দিয়ে রাখলাম, এটা 14 দিন খেতে হবে। ঠিক আছে, সো এখানে হচ্ছে মাইক্রোবায়োলজির ইম্পর্টেন্স, তুমি যদি জানো তবে এইটাকে ট্রিট করতে পারবে, নাহলে এই গোদা ট্রিট করলে 90 জন গ্রস ট্রিটমেন্ট করবে, যারা 10 জন জানে তারা কিন্তু সেই ট্রিটমেন্টটা করবে। কারণ সবসময় তুমি হসপিটালে থেকেই, মানে আমার এক্সপোজারটা আছে তাই ক্লিনিক্সটা ভালো ছিল, একটা জায়গায় শিখেছি বলে, এই নলেজগুলো আছে বলে আজকে সেই পেশেন্টটাকে সেটা ট্রিট করতে পেরেছি। আমি যদি নাই জানতাম, নাই শিখতে পারতাম, তাহলে আমি কি জানতাম হোয়াট মাইন্ড ডাজন্ট নো আই কান্ট সি। তোমরা আজকে এখানে ক্লাসে আছো বলে যা যেটুকু শুনছো তেটুকু তো শিখছো, যারা নেই আজকে তারা তো কিছুই জানলো না, রাইট? আচ্ছা, ব্যাক টু ইউটিআই। তাহলে আমরা কি করলাম, ইউরিন স্যাম্পল কি করলাম, ইনকুলেট করলাম, ঠিক আছে, ইনকুলেট করে আমি দেখব কি কি মিডিয়া নিলাম, ব্লাড আগার আর ম্যাকন কি আগার। সিলেকশন অফ মিডিয়া, ইনকুলেশন অফ স্পেসিমেন, ক্যারিড আউট ব্যাকটেরিওলজিক্যাল লুপস মেড আপ। এবার কিভাবে আমরা স্পেসিমেন ইনকুলেট করব এটা আমরা প্র্যাকটিক্যালি ডিটেল দেখাবো,
এবার বিভিন্ন স্যাম্পল বিভিন্ন রকম ভাবে ইনকুলেট করা হয়, তারপর বেসিক্স যেটা করা হয়, একটা আমাদের লুপ থাকে, প্লাটিনাম বা নাইট্রোক্রোম ওয়্যার থাকে, সেই লুপটাকে প্রথমে আমাদের কি করা হয়, হিটেড ইন বুনসেন ফ্লেম, তারপরটাকে আমরা ওয়েট করি 10 সেকেন্ডসে। কেন হিট করি, কেন হিট করব ফ্লেমটাকে, আমি ডাইরেক্ট কেন স্যাম্পলে দেবো না, স্টেরিলাইজেশন করার জন্য। ফ্লেমিং ইজ এ কাইন্ড অফ স্টেরিলাইজেশন, হট মেথড, তাই তো, হট অ্যান্ড কোল্ড টেকনিক ছিল না, তার মধ্যে আবার ড্রাই হিট ছিল, ময়েস্ট হিট ছিল। ড্রাই হিটের এটা এক্সাম্পল ফ্লেমিং, ময়েস্ট হিটের একটা এক্সাম্পল বল অটোক্লেভ। Now carried out in biological safety cabinet and wearing appropriate personal protective equipment. আমরা এটাকে একটা কোথায় কাজটা করব, একটা ভেতরে ক্যাবিনেটে কাজ করব, দিস ইজ লুপ, আর এইভাবে আমরা এটাকে হিট করছি। আর এটা হলো বায়োসেফটি ক্যাবিনেট, এর ভেতরে আমাদের কাজটা করতে হয় কেন, যাতে বাইরে থেকে আমার এয়ার দিয়ে কন্টামিনেশনস না হয়। আর এটা হচ্ছে একটা ইউনিডাইরেকশনাল ফ্লো থাকে ভেতরে, তোমার ওই স্যাম্পল থেকে যাতে তোমার কাছে কোনো কিছু না আসে, রাইট। নাও ইনকুলেটিং মেথডস, দুটো ইনকুলেটিং মেথডস আছে কালচার মিডিয়া। মেথড ইউজ ফর ইনকুলেটিং কলোনিজ, ভেরিয়াস মিডিয়া ফর ফার্দার প্রসেসিং। মোস্ট কমন ইনকুলেটিং মেথড হচ্ছে স্টিক কালচার, এটা না দেখালে বোঝা যাবে না, দিস ইজ এ স্টিক কালচার। আমরা এখানে ধরো স্যাম্পেলটাকে ইনকুলেটিং লুপটাকে ইউরিনে ওটাকে চোবানো হলো, ডুবিয়ে ফার্স্ট এরকম গোল্লা এরকম 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 করে লুপটাকে এরকম করে আমরা রাউন্ড করলাম, নিয়ে এবার একটা 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 করে টানা হলো, আবার এখান থেকে একটা 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 করে টানা হলো, এরকম করে টানতে 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 এইভাবে এরকম করে নিয়ে আসা হলো। এতে কি হবে, এইখান থেকে আস্তে 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 করে গ্রোথটা হেভি থাকবে এখানে, রাইট। এখান থেকে হেভি গ্রোথটা একটু 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 করে কমতে 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 এখানে একটা আইসোলেটেড কলোনি আমরা পাবো। এইটা আমরা কবে, প্রথম দিন আমরা এটা করলাম, আমরা দ্বিতীয় দিন এটাকে অবজার্ভ করছি, ঠিক আছে। এটা বললাম যে আমরা সলিড কালচার, এটা ধরো ম্যাকন কি আগার, তাহলে ম্যাকন কি আগারে আমার কি আসবে, ধরো এটা যদি ইকোলাই হয় তাহলে কি কালার দেবে, পিঙ্ক কালার দেবে, ল্যাকটোজ ফার্মেন্টার। তুই বুঝতে পেরেছিস, বাহ। এবার প্রত্যেকটার কলোনি একরকম দেখতে আছে, আলাদা রকম দেখতে, তাহলে ইকোলাই হ্যাভিং সাম স্পেসিফিক ফিচার্স, তাহলে আমি কলোনিটাকে দেখে বুঝতে পারবো, ওকে ফাইন, দিস মাইট বি আ এস্টেরিচিয়া কোলাই, রাইট। তাহলে নাও উইল ডু হোয়াট, আমাকে সেটাকে ডকুমেন্ট করতে হবে বাই এভিডেন্স, আমি ইকোলাই বললেও হবে না, দেন আই উইল ডু হোয়াট, সাম টেস্ট, দ্যাট ইজ কল্ড বায়োকেমিক্যাল টেস্ট, ঠিক আছে। দেন আই উইল ক্যান প্রুভ ওকে দিস ইজ এ ইকোলাই। আমার মন গড়া কথা বললে শুধু, ঠিক আছে, চোখে দেখে দেখতে পাচ্ছি ইকোলাই, বাট আই নিড সাম ডকুমেন্টেশনস। অ্যান্ড আর একটা কি করবো, আমি ইকোলাই বললে কি আমার পেশেন্টকে বললাম আপনি ইকোলাই আছে, আরে মশাই আমার তো ইকোলাই বললাম আর ক্লিপসিয়েলা বললাম কি আমি শাহরুখ খান বললাম, আমার কিছু যায় আসে না। আমাকে মেন কি করতে হবে, মেন কি উদ্দেশ্য পেশেন্টের, হ্যাঁ, ট্রিটমেন্ট, চিকিৎসাটা করতে হবে, আমাকে সেন্সিটিভিটি রিপোর্টটা দিতে হবে তাকে, আর সেই হিসাবে তাকে প্রপার অ্যান্টিবায়োটিকটা দিতে হবে। কারণ যে প্রথম পেশেন্টটা ক্ল্যাভাম খেয়ে এসেছিল তার নাও হতে পারে ক্ল্যাভাম ইজ অ্যামক্সিসিলিন না হ্যাভিং এ ওয়াইড রেঞ্জ অফ রেজিস্ট্যান্স, এত ইউজ হয়। তাহলে আমি কি করবো, একধারে ডে 2-তে, সরি ডে 1-এ, ডে 0-তে আমি ওইগুলো করলাম বসালাম, ডে 1-এ আমি কি করব, রিপোর্ট কালচার মিডিয়াটা দেখবো কেমন দেখতে, তার থেকে একটা আইসোলেটেড কলোনি নেবো, নিয়ে সেটাকে কি করবো, একদিকে বায়োকেমিক্যালস করবো ইকোলাই ডকুমেন্টেশনের জন্য বা ক্লেপশিয়েলা হোয়াট এভার, আর অ্যানাদার পার্ট আমি কি করব, কালচার সেন্সিটিভিটি বসে, কারণ তাকে এন্ড অফ দ্য ডে আমাকে ঠিক অ্যান্টিবায়োটিকটা দিতে হবে। এই যে ব্যাকটেরিয়া দেখতে কেমন দেখতে লাগছে, এইভাবে ব্যাকটেরিয়াটা আমাদের দেখায়।
লিকুইড কালচারেও আমি এবার যদি এটা যদি লিকুইড কালচারে হয় তাহলে আমি তার টার্বিডিটি আছে কিনা দেখব। ব্লাড আমি কিসে দিই? লিকুইড মিডিয়াতে দিই, তাহলে ব্লাডে আমার লিকুইড মিডিয়াতে এরকম টার্বিডিটি আছে কিনা দেখব, তার সারফেস পেলিকেল আছে কিনা দেখব, তখন আমি সেখান থেকে আরো ফার্দার প্রসেস করতে পারবো। এত কিছু বলবো না। নাও অ্যানাদার থিং, ডে 3 তে আমরা কি করব? অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটি দেখব। ওই যে একটা ধরো আমার কলোনি আসছে, সেটা আমরা এটাকে বলে কিব্রিবার্ড ডিক্স ডিফিউশন মেথড। আমরা একটা পুরো কালচার প্লেটে সেটাকে সুন্দর করে কলোনিটাকে স্প্রেড করব, ঠিক আছে? কলোনিটাকে স্প্রেড করে আমরা এখানে অ্যান্টিবায়োটিক ডিশটাকে বসাবো। এইটা ধরো অ্যামক্সিসিলিন, এটা কোট্রাইমক্সাজল, এটা অ্যাজিথ্রোমাইসিন বা অ্যাজিথ্রাল, এটা ক্লিন্ডামাইসিন, এটা সিপ্রোফ্লক্সাসিন, ঠিক আছে? না এবার এটাকে দেখে বলো তো কোন অ্যান্টিবায়োটিকটা সেন্সিটিভ এখানে? সিটা সেন্সিটিভ, সিআইটা সেন্সিটিভ, আর সিটা হ্যাঁ কম। দেখি এটা কে বলতে পারে? কি রে, কোনটা সেন্সিটিভ মনে হচ্ছে? কোন অ্যান্টিবায়োটিকটা এখানে সেন্সিটিভ? সি। কি করে বলছিস? কি হচ্ছে তুই বল। সিআইটা, তোরা কি বলছিস কোনটা সেন্সিটিভ? হ্যাঁ সি সেন্সিটিভ, সবাই সি সেন্সিটিভ বলছে, না সিআই সেন্সিটিভ বলছে? আর এ যেটা রেজিস্ট্যান্ট, কম জোন আছে নাকি? গোল্লাটা কম। এবার আমি যদি বলি এটা, তাহলে একটা গোল্লাকে তাহলে কি করতে হবে? কম্পেয়ার করতে হবে। তাহলে এটা তোদের উত্তর হওয়া উচিত যে স্যার আমি কি করে বুঝবো? শুধু গোল্লা বড় দেখে খালি চোখে? তাহলে প্রত্যেকটা অ্যান্টিবায়োটিকের প্রত্যেকটা অর্গানিজমস বেসিস তার গোল্লার মাপ আছে, সেটার সাথে তোমাকে কম্পেয়ার করতে। তুমি সেন্সিটিভ রেজিস্ট্যান্ট খালি চোখে দেখে বলতে পারবে না। গট মাই পয়েন্ট? এজেডটা সেন্সিটিভ হতেও পারে, নাও হতে পারে। হাউ ডু ইউ নো? হাউ ডু আই নো? কম্পেয়ার করতে হবে। দেয়ার আর সার্টেন হোয়াট রেফারেন্স পয়েন্ট, যে আমার ইকোলাই ব্যাকটেরিয়ার ইউরিন ইনফেকশন হলে তার ডায়ামিটার এত হবে গোল্লার, আমার তার সাথে পয়েন্ট করতে হবে। সেই মাপের যদি বেশি হয় গোল্লা বড়, তাহলে আমি সেটাকে বলবো হোয়াট সেন্সিটিভ। আর সেই গোল্লার থেকে যদি ছোট হয়ে যায় তাহলে কি বলবো? রেজিস্ট্যান্ট। নেভার সি দিস কাইন্ড অফ থিং and tell. এটা commonly utterly mistakes done by many labs because there are not qualified microbiologists is there. তারা কি করে? একটা জোন ডায়ামিটার দিয়ে দেয়। আরে জোন ডায়ামিটার দেখে তুমি কি করবে? তোমার প্রত্যেকটা ব্যাকটেরিয়ার জন্য জোন ডায়ামিটার আলাদা হতে পারে। There are some reference points. One reference is a CLSI and another is a UCAS. এই নাম দুটো মনে রেখো, ঠিক আছে? যে আমার রেফারেন্স পয়েন্ট দেখে আমি এটাকে কম্পেয়ার করব। আর এইগুলো হচ্ছে আমার আরো কিছু কালচার আছে, স্টোক কালচার বলে, এটাকে স্ট্যাপ কালচার বলে। এগুলো হচ্ছে আমরা বায়োকেমিক্যালি ইউজ করি। দিস ইজ এ ব্যাকটেরিওলজিক্যাল ইনকিউবেটর। এখানে হচ্ছে আমার মিডিয়াটা থাকে। এ দেখো, এটা আর একটা জিনিস তোমাদের দেখাই। দিস ইজ an anaerobic কালচার মিডিয়া। এতক্ষণ তো আমার সব হাওয়ায় হাওয়ায় হচ্ছিল, ইনকিউবেটরে রাখছিলাম। এবার যদি আমি অ্যানারোবিক মিডিয়া ইউজ করি
তাকে এরকম কালচার ওই রকম রবার্টসন কুকমিট মিডিয়ায় রাখতে হবে, রেখে আমি যদি ইনকুলেট করি মিডিয়াতে, নিয়ে আমাকে ওই প্লেটটা যাতে আমার কি কি এনভায়রনমেন্টে রাখতে হবে, অক্সিজেন ফ্রি এনভায়রনমেন্ট, তাই তো? আমি অ্যানারোবিক মিডিয়ার কথা বলছি এখানে, কালচার মিডিয়া সিস্টেম। এরকম একটা এমন সিস্টেম যেখানে আমি কিছু envelope containing sodium carbonate and sodium borohydrate থাকে, দিস ইজ কল্ড গ্যাস প্যাক সিস্টেম। ওরা কি করে অক্সিজেনটাকে নিয়ে নেয়, নিয়ে ওখানে কি হচ্ছে অক্সিজেনটাকে নিয়ে ও ওয়াটার করে দিচ্ছে, তাহলে অক্সিজেন ফ্রি এনভায়রনমেন্ট হয়ে গেল, তাই না? দিস ইজ কল্ড গ্যাস প্যাক সিস্টেম ফর অ্যানারোবিক মিডিয়া। এরকম ভাবে ব্লাড আগারে বা এটা হচ্ছে একটা ব্লাড আগার, এই ব্লাড আগারে আমরা কি দেখি, অনেক সময় হিমোলাইসিস দেখতে পাই। একটা হচ্ছে পার্সিয়াল হিমোলাইসিস, একটা হলো বিটা হিমোলাইসিস, একটা হচ্ছে নো হিমোলাইসিস। এই যে মিডিয়াটা দেখছো, দেখো হালকা হালকা করে এইখানটা দেখতে পাচ্ছ একটা কালো এরকম স্পট দেখা যাচ্ছে, এটা হিমোলাইসিস হয়েছে। আর এখানে হচ্ছে একদম অল্প করে একটা হিমোলাইসিস, এটা যখন তোমাদের প্র্যাকটিক্যালে দেখাতে পারবো আরো ভালো হবে। তো ব্লাড আকারে এরকম আমরা হিমোলাইসিস দেখতে পাই, কলোনি মরফোল আমাদের দেখতে হয়। যদি ব্লাড আগার যখন আমরা কেন চুজ করছি সেটার যদি উত্তর হয়, আর একটা উত্তর যে ব্লাড আগারে আমরা হিমোলাইসিস দেখে উই ক্যান আইডেন্টিফাই ব্যাকটেরিয়া, যে সেটা হিমোলাইসিং প্রপার্টি আছে কি নেই। তাহলে একটা হলো ব্লাড আগারে আমরা ইনরিচড মিডিয়াও দেখতে পাচ্ছি, প্লাস ওটাকে আমরা হিমোলাইসিসও দেখতে পাচ্ছি, ঠিক আছে? তাহলে এখান থেকে নিয়ে আমরা এটাকে কি করব, কালচার আইডেন্টিফাই করব। আইডেন্টিফাই করার জন্য আমরা কি বলেছিলাম, কিছু সার্টেন বায়োকেমিক্যাল টেস্ট করব। আজকে শুধু বায়োকেমিক্যাল টেস্টের কয়েকটা নাম জেনে রাখো। আমরা এই চারটে টেস্ট জেনারেলি করি, ইন্ডোল টেস্ট, সাইট্রেট টেস্ট, ইউরিয়া টেস্ট, ট্রিপল সুগার আয়রন টেস্ট ফর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার জন্য এই চারটে টেস্ট করা হয়। আর দিস ইজ ফর গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, কোয়াগুলেস টেস্ট, ক্যাম্প টেস্ট, বাইলেসকুলিন টেস্ট, ইনুলিন টেস্ট, বাইল সলিউবিলিটি টেস্ট। মেনলি আমরা করি কোয়াগুলেস টেস্ট আর ক্যাটালেস টেস্ট, ঠিক আছে? গ্রাম পজিটিভে মেনলি আমরা দুটো, আরো কয়েকটা আছে কিন্তু মেন হচ্ছে দুটো, গ্রাম ক্যাটালেস অ্যান্ড কোয়াগুলেস। আর গ্রাম নেগেটিভের ওই চারটে। এটা দেখে মোটামুটি আমরা একটা ব্যাকটেরিয়ার গ্রস আইডেন্টিফিকেশন করতে পারি। অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটি টেস্ট, যেটা আমরা ওই ডিক্স দেখে বলছিলাম, সেটাকে কি করি, এইভাবে আমরা ওটাকে মাপি। আমার একটা মেজারিং স্কেল আছে, মেজারিং স্কেলে অ্যান্টিবায়োটিকটাকে এইভাবে আমার ডায়ামিটারটাকে মাপবো, তার রেডিয়াস ওয়াইজ মেপে, ধরো এইখানটা এলো আমার 12, ঠিক আছে? নিয়ে আমার এই হলো চার্ট, কি আছে এটাকে অ্যান্টিবায়োটিক নাম আছে। তাহলে তোমার জোন ডায়ামিটারে এখানে বলা আছে যে 21-এর ওপরে গেলে আমার কি হবে, সেন্সিটিভ। 21-এর নিচ থেকে 18 থেকে 20 হলে আমি কি বলবো, ইন্টারমিডিয়েট। আর যদি একদম 17-র নিচে হয়ে যায় ডায়ামিটার, তাহলে কি হবে, রেজিস্ট্যান্ট। এটা প্রত্যেকটা ব্যাকটেরিয়ার জন্য আলাদা। এই যে কি CLSI 2020 গাইডলাইন, প্রতি ইয়ার গাইডলাইনটা চেঞ্জ হয়, এখন 2024 চলছে। তাহলে আমার ওই যে সি যেটা বলছিল, সাপোজ সি যে সেপ্টাজেডিন, হাউ ডু ইউ নো ওটা ডায়ামিটার কত, মাপতে হবে। চোখে দেখে চোখোমেট্রি করলে হবে না। নিয়ে আমি মেজারিং স্কেলে কি পেলাম 30, তাহলে এটা কি সেন্সিটিভ না রেজিস্ট্যান্ট, সেন্সিটিভ। যদি পেতাম 30-এর জায়গায় 16, তাহলে কি বলতাম, সেন্সিটিভ না রেজিস্ট্যান্ট, রেজিস্ট্যান্ট। তাহলে কালচারটাকে আমার জেনারেলি আমাকে এইভাবে ইন্টারপ্রেট করে দিয়ে দেয় যে সেন্সিটিভ না রেজিস্ট্যান্ট। শুধু যদি আমাকে অনেকে কি করে পাশে ডায়ামিটার লিখে দেয়, ডায়ামিটার, আরে ডায়ামিটার নিয়ে আমি কি করব, প্রত্যেকটা ডায়ামিটার আলাদা। তাহলে আমাকে মেনলি জানতে হবে সেন্সিটিভ না রেজিস্ট্যান্ট। আমি যদি তোকে বলি সেপ্টাজিডিন 30, তুই কিছু জানবি? আরে তোকে তো কম্পেয়ার করে দেখতে হবে, রাইট? তাহলে দিস ইজ হাউ উইল প্রসিড। পরীক্ষার খাতায় এই গল্পটা লিখতে হবে প্রথম থেকে।
পেশেন্টের কি সিমটমস, তার ইউরিন, তার স্যাম্পেল কালেকশন, স্যাম্পেল ট্রান্সপোর্ট, স্যাম্পেল রিসিভিংয়েরও কিছু পার্টস আছে। বলেছিলাম তো আগের দিন রিজেকশন ক্রাইটেরিয়া। কি রে, আগের দিন ক্লাসে ছিলিস তো? তুই ছিলিস না? তুই ছিলিস? বলেছিলাম না কোনটা রিজেকশন ক্রাইটেরিয়া বা কিছু ক্রাইটেরিয়া বলেছিলাম তো। ও নিজেও কনফিউজ। স্যাম্পেল রিসিভিং, কখন আমরা রিজেকশনস করব। তারপরে হলো ডে 0, আমরা ল্যাবে কি করছি, কিছু স্পট টেস্ট করছি, তার সাথে কম্পেয়ার করছি। তারপরে হচ্ছে ওটাকে সিলেকশনস অফ মিডিয়া। পরপর এই পয়েন্টগুলো মনে রাখতে হবে। যে কোনো ল্যাব ডায়াগনোসিস এলে এইভাবেই লিখবে। যদি গাঁতাতে যাও বিভিন্ন বইয়ে, এটা ওর ঘাড়ে যাবে, ওটা তার ঘাড়ে যাবে। বেস্ট হচ্ছে আমি বারবার বলি এটা এক্সেল করো। এই পয়েন্টগুলো সেম। এবার ওখানে কি কি যতগুলো স্যাম্পেল আমি দিলাম, ওই স্যাম্পেল ওয়াইজ মানে ওইগুলোই তোমার হচ্ছে এক একটা ল্যাব ডায়াগনোসিস আসবে। ব্লাড আগারে ব্লাড হলে কি হবে, স্টেরাইল ফ্লুইড হলে কি হবে, ইউরিন হলে কি হবে, বুঝতে পারছো? তাহলে ওই এক্সেল করে এবারে প্রত্যেকটা পয়েন্ট এদিকে থাকবে আর এদিকে স্যাম্পলস গুলো থাকবে, নিয়ে এবার আস্তে আস্তে এগো। ইউরিনে যেমন শুধু ইউটিআই হবে, সিএসএফ এ তোমার মেনিনজাইটিস হবে, ব্লাডে হলে তোমার সেপ্টিসিমিয়া হবে, এন্টারিক ফিভার হবে। বোঝা যাচ্ছে? এইভাবে এগোতে হবে ল্যাব ডায়াগনোসিস। ঠিক আছে? প্রথম ডে 0-তে হচ্ছে তোমার সিলেকশন অফ মিডিয়া, তারপর হলো কালচার ইন্টারপ্রিটেশনস হবে ডে 1-এ, ডে 2-তে আইডেন্টিফিকেশনস অ্যান্ড সেন্সিটিভিটি। আমি কি কি আইডেন্টিফিকেশনস 4টে খালি জানবো, আই কার্ড জানলেই হবে গ্রাম নেগেটিভে। আর গ্রাম পজিটিভে ক্যাটালেজ কোয়াগুলেজ আর কিছু ওই বাইল সলিবিলিটি বাইলেস আছে ফর ফিউ ব্যাকটেরিয়া। ব্যাস, দ্যাটস ইট।